অপেক্ষা লিখেছেন হুমায়ুন আহমেদ। ঘর খুলিয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যায়, আমার হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলেই নাই। সুরাইয়া অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলের নাম ইমন, বয়স 5 বছর 3 মাস, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, লম্বাটে ধরনের মুখ। মাঝে মাঝে সেই মুখ কোনে এক বিচিত্র কারণে গোলগাল দেখায়, আজ দেখাচ্ছে। ইমন তার মায়ের বিস্মিত দৃষ্টির কারণ ধরতে পারছে না। সে ভুরু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে আছে। ভুরু কুঁচকানোর এই বদভ্যাসটা সে পেয়েছে তার বাবার কাছ থেকে। ইমনের বাবা হাসানুজ্জামান অতি তুচ্ছ কারণে ভুরু কুঁচকে ফেলেন। সেই কুঁচকানো ভুরু সহজে মিশ্রণ হয় না। সুরাইয়া বলল, ইমন একটা কাজ করো, আমার শোবার ঘরে যাও, ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে সুন্দর করে হেসে আবার আমার কাছে চলে এসো। ইমন বলল, কেন? আমি যেতে বলছি এজন্যই যাবে, সব কিছুতে কেন কেন করবে না? ইমন সরু গলায় বলল, সব কিছুতে কেন কেন করলে কি হয়? সুরাইয়া বিরক্ত গলায় বলল, খুব খারাপ হয়। বড়রা কোনো কথা বললে কেন কেন না বলে সেই কথা শুনতে হয়। তোমাকে আয়নার সামনে যেতে বলেছি, তুমি যাও। আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসবে, মনে থাকে যেন। হাসলে কি হবে? হাসলে খুব মজার একটা ব্যাপার হবে। ইমন আয়নার দিকে যাচ্ছে, খুব যে আগ্রহের সঙ্গে যাচ্ছে তা না। আয়নার সামনে দাঁড়িয়ে হাসলে মজার কিছু হবে বলে তার মনে হচ্ছে না। বড়রা যে প্রায়ই অর্থহীন কথা বলে, এই সত্য সে ধরতে শুরু করেছে। ইমন আয়নার সামনে গেল, ঠোঁট টিপে ভুরু কুঁচকে নিজের দিকে তাকিয়ে রইল। মা হাসতে বলেছেন, না হাসলে মজার কিছু ঘটবে না। কাজে সে সামান্য হাসল, এত সামান্য যে ঠোঁট পর্যন্ত ফাঁক হলো না। মজার কিছু ঘটল না, ঘটবে না সে জানত। বড়রা ছোটদের ভোলাবার জন্য মিথ্যা কথাও বলে। ইমন আয়নার সামনে থেকে সরে গেল, রওনা হলো তার দাদির ঘরের দিকে। মিথ্যা কথা বলাই মায়ের কাছে তার এখন আর যেতে ইচ্ছা করছে না। সে ঠিক করলো মায়ের সামনে দিয়ে সে দাদির ঘরেই যাবে, তবে মার দিকে ফিরে তাকাবে না। শুধু শুধু আয়নার সামনে দাঁড় করানোই মায়ের ওপর তার রাগ লাগছে। সুরাইয়া মিথ্যা কথা বলেনি। ইমন যদি আয়নার সামনে দাঁড়িয়ে হাসতো তাহলে সত্যি মজার একটা ব্যাপার ঘটতো। ইমন দেখতে পেত তার সামনের পাটির একটা দাঁত পড়ে গেছে। সামান্য একটা দাঁত পড়ে যাবার জন্য তার চেহারা গেছে পাল্টে, তাকে চেনা যাচ্ছে না। সুরাইয়া আগ্রহ করে বারান্দায় অপেক্ষা করছে। এই বুঝি ছেলের বিকট চিৎকার শোনা যাবে, মা আমার দাঁত পড়ে গেছে, মা আমার দাঁত পড়ে গেছে। সেরকম কিছুই হলো না। ছেলেকে গম্ভীর ভঙ্গিতে বারান্দায় আসতে দেখা গেল। মায়ের সামনে দিয়ে সে যাচ্ছে, অথচ সে তার দিকে ফিরেই তাকাচ্ছে না। সুরাইয়া ডাকলো, এই বেটা, এই। ইমন মায়ের ডাক সম্পূর্ণ আগ্রহ করে ঢুকে গেল দাদির ঘরে। সুরাইয়ার মনটা খারাপ হয়ে গেল। এই ছেলে কি পুরোপুরি তার বাবার মতো হয়ে যাচ্ছে? রোবট মানব, কোনো কিছুতেই আগ্রহ নেই, কৌতূহল নেই, বিস্মিত হবার ক্ষমতা নেই। প্রথম দাঁত পড়া যে কোনো শিশুর জন্য বিরাট রোমাঞ্চকর অভিজ্ঞতা, অথচ ইমন কেমন নির্বিকার। দাদির ঘরে ঢোকার আগেই ইমন তার ছোট চাচার ঘরের সামনে দাঁড়ালো। ছোট চাচাকে তার বেশ ভালো লাগে। ছোট চাচা বড় মানুষ হলেও বড়দের মতো না। ছোট চাচার ঘরের দরজা খোলা। তিনি ইমনকে দেখে ডাকলেন, এই যে মিস্টার স্ট্রংম্যান, শুনে যা। ইমনের তখন আর ঘরে ঢুকতে ইচ্ছা করলো না। সে রওনা হলো দাদির ঘরের দিকে। ইমনের ছোট চাচা ফিরোজ ঘর থেকে বের হলো। সুরাইয়ের কাছে গিয়ে হাই তুলতে তুলতে বলল, ভাবি একটু চা খাও তো। ফিরোজের বেশ কদিন ধরে জ্বর চলছে, তার চোখ লাল, শেভ করছে না বলে খোঁচা খোঁচা দাড়িতে তাকে ভয়ঙ্কর লাগছে। অসুখ বিসুখ তাকে খুব কাবু করে। এই কয়েকদিনের জ্বরে সে শুকিয়ে চিমচা হয়ে গেছে। সুরাইয়া বলল, তোমার জ্বরের অবস্থা কি? জ্বরের অবস্থা জানি না ভাবি, আমার জল বসন্ত হয়েছে বলে মনে হচ্ছে। শরীরে গোটা গোটা কি যেন উঠেছে। বলো কি, চিকেন পক্স হয়েছে? ফিরোজ হাসি মুখে বলল, হয়েছে। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটাও জল বসন্তের মতোই ভয়াবহ। আমি এমএ পরীক্ষা দিচ্ছি না ভাবি। ড্রপ দিচ্ছ? ড্রপ না, পড়াশোনার পাঠ শেষ করে দিলাম। এমএ পাশে বেকার শুনতে খুব খারাপ লাগে, বিএ পাশে বেকার শুনতে তত খারাপ লাগে না। শখানিক টাকা দিতে পারবে ভাবি? দিতে পারলে দাও। অসুখ নিয়ে কোথাও বের হবে? ফিরোজ গম্ভীর মুখে বলল, সব বন্ধুবান্ধবের বাসায় যাব, এমএ পরীক্ষা যে দিচ্ছি না এই খবরটা দেব, এবং জল বসন্তের জীবাণু ডিস্ট্রিবিউট করে আসব। ওরা বুঝবে কত ধানে কত চাল। ভাবি শোনো, চা যে আনবে শুধু লিকার, নো মিল্ক নো সুগার। আচ্ছা থাক, চা লাগবে না। লাগবে না কেন? চা খাবো ভেবেই কেমন জানি বমি বমি লাগছে। চায়ের বদলে টাকা দাও। 100 না পারলে 50, 50 না পারলে 20।
সুরাইয়া শান্ত গলায় বলল, টাকা আমি দিচ্ছি, তুমি আমার কথা শোনো, কোথাও বের হইও না, শুয়ে রেস্ট নাও, কয়েকদিন আগে জন্ডিস থেকে উঠেছ। ফিরোজ শোবার ঘরের দিকে চলে গেল। বিছানায় শুয়ে থাকার জন্য গেল না, কাপড় বদলানোর জন্য গেল। 4 দিন ঘর থেকে তার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস ফেলার জন্য তাকে বাইরে যেতেই হবে। জল বসন্তের জীবাণু ডিস্ট্রিবিউটের ব্যাপারেও সে রসিকতা করছে না। সে আসলেই ঠিক করে রেখেছে সব বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করবে, যতদূর সম্ভব ঘষাঘষি করে আসবে। আকলিমা বেগমের ঘর থেকে তার এবং ইমনের হাসির শব্দ আসছে। ইমন হাসতে হাসতে প্রায় ভেঙে পড়ে যাচ্ছে, হেসকির মতো উঠছে। সুরাইয়া ভরু কুঁচকে ফেলল। তার কোনো কথাই তো ছেলে এমন করে হাসে না। শাশুড়ির ঘরে এমন কি ঘটল যে হাসতে হাসতে ছেলের হেসকি উঠে গেল? বাচ্চারা বাচ্চাদের সঙ্গ পছন্দ করবে, 70 বছরের একজন বৃদ্ধার সঙ্গ তার এত পছন্দ হবে কেন? সুরাইয়ের সবচেয়ে যেখানে আপত্তি তা হচ্ছে ছেলে তার দাদির সঙ্গে থেকে থেকে গ্রাম্য কথা শিখে যাচ্ছে। আকলিমা বেগম বিশুদ্ধ নেত্রকোনার ভাষায় কথা বলেন। বিছুনায় না বাও দে, অর্থাৎ পাখায় এনে বাতাস কর, জাতীয় অদ্ভুত ভাষা। শিশুরা অদ্ভুত ভাষাটাই সহজে গ্রহণ করে। ইমন এর মধ্যেই তার দাদির কাছ থেকে বিকট বিকট কিছু শব্দ শিখেছে। খুব স্বাভাবিকভাবেই সে শব্দগুলো বলে, আর সুরাইয়া আতঙ্কে অস্থির হয়। এই তো কদিন আগে ইমন খুব স্বাভাবিকভাবেই বলল ব্যথা করছে। সুরাইয়া বলল, কোথায় ব্যথা করে? পেটে? ইমন বলল, না পেটে না। তাহলে কোথায়? ইমন ভুরু কুঁচকে বলল, পুন্দে ব্যথা। সুরাইয়া হততম্ব। পুন্দে ব্যথা মানে? এটা কোন ধরনের ভাষা? সুরাইয়া প্রায় কেঁদে ফেলার উপক্রম করল। এই ছেলে কী সব ভাষা শিখেছে? ইমন সরু চোখ করে মায়ের দিকে তাকিয়ে আছে। তার কোথাও কোনো ব্যথা নেই, সে একটা নতুন শব্দ শিখেছে। মায়ের ওপর সে এই শব্দের প্রভাব লক্ষ্য করছে, বুঝতে পারছে প্রভাব ভয়াবহ। কাজেই এই শব্দ তাকে আরও ব্যবহার করতে হবে। সুরাইয়া শাশুড়িকে এইসব নিয়ে কিছু বলতেই পারছে না। তিনি যদি স্থায়ীভাবে তাদের সঙ্গে থাকতেন তাহলে সুরাইয়া অবশ্যই বলতো। তিনি প্রতি বছর মাসখানিকের জন্য ছেলের কাছে থাকতে আসেন। সম্মানিত একজন অতিথিকে নিশ্চয়ই মুখের উপর বলা যায় না, আপনি আমার ছেলেকে আজে বাজে ভাষা শেখাবেন না। তিনি যখন পান খেয়ে মেঝেতেই পিক ফেলেন তখন তাকে বলা যাবে না, মা আপনি পানের পিক মেঝেতে না ফেলে বেসিনে ফেলবেন। তার শাশুড়ির যে ব্যাপারটা সুরাইয়ার অসহ্য লাগে তা হচ্ছে তিনি শাড়ির নিচে ব্লাউজ ট্লাউজ কিছুই পরেন না, তার নাকি দম বন্ধ লাগে। সুরাইয়া লক্ষ্য করছে ইমন কৌতূহলী চোখে তার দাদুর আদুল গায়ের দিকে তাকিয়ে থাকে। এই বয়সের বাচ্চাদের কৌতূহল থাকে তীব্র। ইমন যে তার দাদুর ঘরে যাবার জন্য এত ব্যস্ত এটাও তার একটা কারণ হতে পারে। এখন বাজছে 11টা। ফিরোজ জ্বর নিয়ে বের হয়ে গেছে। মনে হচ্ছে সে তার এমএ পরীক্ষা সত্যিই দেবে না। ফিরোজের এই একটা ব্যাপার আছে, হাসি তামাশা করেও যা বলে তাই। সুরাইয়া গম্ভীর মুখে বারান্দায় দাঁড়িয়ে আছে। তার হাতে ক্রিমের একটা কৌটা, কৌটায় ইমনের দাঁত। দাঁতটা সুরাইয়া সকালবেলায় বিছানা ঠিক করতে গিয়ে পেয়েছে এবং অতি মূল্যবান বস্তুর মতো কৌটায় ভরে রেখেছে। ইমন নিশ্চয়ই দাঁতটা পেয়ে খুশি হবে। একটা বস্তু নিজের শরীরের অংশ ছিল, এখন নেই। ব্যাপারটার মধ্যে বিরাট নাটকীয়তা আছে। ইমন তার দাদির ঘর থেকেই বের হচ্ছেই না। আকলিমা বেগম ডাকলেন, বোমা হুইন্না যাও। সুরাইয়া তার শাশুড়ির দরজার সামনে দাঁড়ালো। তার মনটা খারাপ হয়ে গেল। কি বিশ্রী ব্যাপার! আকলিমা বেগমের শরীরের উপরের অংশে আজ কোনো কাপড় নেই। শাড়ির ওপরের অংশটা তিনি কোমরে প্যাচ দিয়ে পরে আছেন। আকলিমা বেগম হাসি মুখে বললেন, কারবার দেখছ? ইমান্নার দাঁত পড়েছে। সুরাইয়ার গা কাটা দিয়ে উঠল। ইমান্না? ইমান্না আবার কি? তার ইমন কি কাজের ছেলে যে তাকে ইমান্না ডাকতে হবে? বান্দরটারে কি সুন্দর লাগতেছে দেখ। বান্দর আবার ফোকলা দাঁতে হাসে। ও বান্দর, তুই হাসুস কেন? ইমান্না বান্দর হাসে, ভ্যাক্কাইয়া ভ্যাক্কাইয়া হাসে। ইমন কি হাসবে? আকলিমা বেগম হেসে কুটি কুটি হচ্ছেন। তিনি পা লম্বা করে মেঝেতে হেলান দিয়ে বসেছেন। ইমন বসে আছে তার ছড়ানো পায়ের ওপর। তিনি মাঝে মাঝে পা নড়াচ্ছেন। ইমনের আনন্দ তাতেই উতলে উঠছে। আকলিমা বেগম হাসি মুখে ছড়া কাটলেন, দাঁত পড়া কুলি পড়া, মধ্যখানে খাল, বুড়ি বেটি হাইগাত হইছে, 22 হাত লম্বা নাল।